ঈদের সময়, কোরবানি ঈদের সময় অবডকের লোকসভায় আসছিল, আমরা তাদের সামনে বলেছি যে আপনাদের সক্ষমতা নেই, আপনারা কেন পণ্য নেওয়ার জন্য গভর্নমেন্টকে বাধ্য করছেন? ঠিক না স্যার? আমরা একেবারে প্রেজেন্সে বলেছি অবডকের যারা রিপ্রেজেন্ট করতে আসছে তারা সব পণ্য নিয়ে যাবে, তাদের ক্যাপাসিটি আছে। আমরা আমাদের প্রেজেন্সে থেকে বলেছি আপনাদের ক্যাপাসিটি নেই, আপনারা সার্ভিস দিতে পারেন না, আপনাদের চট্টগ্রাম বন্দর থেকে আপনাদের কোনো এফিসিয়েন্সি নেই, আপনারা যে ক্যাপাসিটির কথা বলে পারমিশন নিয়েছেন সে সক্ষমতা আপনাদের নেই। এই কথাগুলো আমরা তাদের সামনে বলেছি, তারা ওখান থেকে কোনো কথার রিপ্লাই আমাদেরকে দিতে পারেনি। ইভেন আমাদের আরো সময় বাড়িয়ে দিয়েছে। ওই সময়ের মধ্যে স্যার কলম বিরতি ছিল, কমপ্লিট শাটডাউন ছিল, এই কাজগুলো তো আমরাই করেছি। এই চট্টগ্রাম বন্দরে ঈদের সময় খোলা রেখেছে, আমরা রাত দিন কাজ করি, আমাদের 8,000 কর্মচারী কর্মকর্তা কাজ করেছে এবং আমরা সমস্ত জটগুলো আমরা হ্রাস করেছি সেখানে। এবং অবডকের বিষয়ে আমরা তাদের প্রেজেন্সে আমরা আপত্তি করেছি। আপনারা যে সক্ষমতার কথা বলে অনুমতি নিয়েছেন সেই সক্ষমতা আপনাদের নেই এবং এই ক্যাপাসিটি গুলো আপনারা লুকিয়ে রেখেছেন এবং আপনারা পোর্টকে অ্যাপ্রোচ করছেন, এনবিআর কে অ্যাপ্রোচ করছেন, কাস্টমকে অ্যাপ্রোচ করেছেন। আমাদের লটস অফ ক্যাপাসিটি আছে। বাস্তবে আপনারা যেভাবে পারমিশন নিয়েছেন দেখা যাবে সেগুলো যদি ইনভেস্টিগেশন করা হয় তাদের সে অবস্থা নেই। না, তাহলে আপনারা কমপ্লেন করেন, আমরা কিছু পারমিশন ক্যান্সেল করে দেবো যেগুলো হয়েছে। আপনারা দুই জায়গায় ইগুলো মানে তোলেন, সমস্যাগুলো তোলেন। তথ্যগত দিয়ে যদি বলি, এভারেজে স্যার আমি যদি এক্সপোর্ট এবং ইম্পোর্টের পার ডে যদি আমি হ্যান্ডলিং করি, কন্টেনারের সংখ্যা 8 থেকে 10,000, এই 22টা আছে বর্তমানে, 22টা না অবডক, এই 22টার কম্বাইন্ড যে ক্যাপাসিটি কত এটা স্টাডি হলো। স্যার আমি ছোট্ট একটা কথা বলি, গত ঈদের সময়, গত রমজানের সময় এই অফডক ডিপোগুলো, প্রাইভেট ডিপোগুলো তাদের এক্সপোর্টের পণ্য ঢুকাইতে পারে নাই। আমরা 3,000 টাকার গাড়ি ভাড়া আমরা মালিকদেরকে 20,000 25,000 টাকা দিতে হয়েছে এবং নিরাপত্তার কারণে আমাদেরকে পুলিশ আনতে হয়েছে। আমাদের লোকগুলি ঈদ করতে পারে নাই এবং তারা এক্সপোর্টের পণ্যগুলো পর্যন্ত প্রাইভেট ডিপোতে ঢুকাইতে পারে নাই। তারা যে ইম্পোর্ট চাচ্ছে বারবার, আমাদেরকে পণ্য দেন, আমরা এখান থেকে সরবরাহ করব, আমরা সেবা দিব, আমরা কাজ করছি। এক্সপোর্ট তাদের অনেকের এক্সপোর্ট। আমি স্যার বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট অর্গানাইজেশন যাকে বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট যাকে নাগরিকত্ব দিয়েছে, মিস্টার ক্যাকসন, ওনার কোম্পানির সাথে আমি জড়িত, যেখানে 2.5 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করে। ওনার এক্সপোর্ট নিয়ে আমি কাজ করি। ওনাদের অনেক পণ্য রাস্তায় রাস্তায় পড়েছিল, গাড়িগুলো প্রাইভেট ডিপোতে ঢুকাইতে পারে না। শুধু নট অনলি দ্যাট, অনেক ইপিজেডের পণ্য ঢাকা থেকে আসছে, সেগুলো রাস্তায় রাস্তায় ছিল। আমরা লোক দিয়েছি যেখান থেকে যাতে চুরি হতে না পারে। এটা একটা আমরা কম্বাইন্ড মিটিং করেছি, সবাইকে নিয়ে শুনে তারপরে এটা সবাই ওইটা করে দিলেও হবে। শীত থেকে নামার সাথে সাথে তারা নিয়ে যাক, আমরা এখান থেকে ডেলিভারি নেব। এটা করে দিলে আর কিচ্ছু লাগে না, ঠিক আছে, কোনো তথ্য লাগে না। ঠিক আছে, ভেরি গুড। এটা খুবই ভালো প্রস্তাব। এটা নিয়ে আমরা কথা বলে আমরা এটা কন্ডিশন দিয়ে দেন, আমরা ওইখানে চলে গেলে ওখান থেকে নেব। আমরা কেন এখানে 4 গুণ দেবো স্যার? আরেকটা কি করে তারা একটা কনসাইনমেন্টের 10টা কন্টেনার, এগুলো আপনার একটু স্যার নলেজ দেওয়া উচিত, সুযোগ পেয়েছি। 2টা কন্টেনার নিয়ে হ্যাঙ্গিং করে রাখে, এদিক থেকেও ডেলিভারি নিতে পারে না, হোম থেকেও ডেলিভারি নিতে পারে না। এগুলো স্যার একটা হাইডেন, এগুলো চালবাজি করতেছে। এরা অবডকটা স্যার 2টা কন্টেনার নিয়ে আর 8টা কন্টেনার ব্যাম আলম 1 সপ্তাহ 10 দিন নেবে না, এদিকে ড্যামারে যুক্তেছে স্যার আমদানিকারকের। স্যার আপনি জানেন এখন চট্টগ্রামে শুধু প্রতিষ্ঠান আছে, শুধু সিএনএফ স্যার। চেম্বার আমরা ফেসিস্ট মুক্ত করেছি, আপনি জানেন স্যার। চেম্বারে স্যার কোনো অর্গানাইজেশন নাই। এখানেও ফেসিস্টটা ছিল, আপনি জানেন না স্যার। এখানকার 2জনেই হত্যা মামলার আসামি, এখনো ফেসিস্ট এখানে ঘুরে। আপনার আন্দোলনের সময় অনেক ষড়যন্ত্র করতে চেয়েছিল, আমরা করতে দেই নাই। কারণ এই জুলাই বিপ্লবে স্যার যাদের রক্ত গিয়েছে তাদের রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে স্যার। আমি ওই দিন এনবিআর এর মিটিং এ স্যার আমি স্যারের সামনে বলেছি, আমরা কেন এখন সাদা হবো না। আমরা স্যার প্রথম মিটিং এ আমি কাস্টমকে মেসেজ দিয়েছি, আপনার এখানেও খারাপ লোক আছে, আমার এখানেও আছে, আমরা এবার ধরিয়ে দেবো। আমাদের কোন 2 নম্বর লোককে আমরা বলে দিয়েছি, এনি নাম্বার 2 করবা, কোন অ্যাসোসিয়েশনের হেল্প পাবে না, বরঞ্চ অ্যাসোসিয়েশন ধরে এনে পৌঁছে দেবে। কারণ অ্যাসোসিয়েশনের দায়িত্ব এটা। অ্যাসোসিয়েশন আমরা কেন করি স্যার? আপনি একটাকে আমাদেরকে পাইছেন এখন, অ্যাসোসিয়েশন তো এই জন্য। আমি যদি খারাপ প্রেসার দেই, আবার পুরাতন আইনে ফেরত যাই, আমি নতুন বাংলাদেশে স্যার সহযোগিতা চাই সবার। আপনি সহযোগিতা করছেন। আরেকটা ছোট্ট ম্যাটার আছে স্যার, সবাই কষ্ট পাচ্ছে এখন, 150 কন্টেনার ব্লক বার্নিশ স্যারেরা। এই যে স্যার আমাদের একটা এই এলএমই স্যার, এখানে সবাই সিনিয়র স্যার আছেন, লন্ডন মেটালিক প্রাইস যেটা স্যার এলএমই প্রাইস, এগুলো স্যার প্রতিদিন প্রাইস হয়, কম্পিউটারে ওপেন চলে আসে। এই প্রাইসটা স্যার দীর্ঘদিন
ইনভয়েস প্রাইসের উপরে হয়। এখন এইবার একটা সিস্টেম হয়েছে স্যার, যেদিন বিল অফ এন্ট্রি সাবমিট করবো ওই দিন আমি আপনাকে স্যার চিঠি দিয়ে আসছিলাম, না এটা কাজ হয়নি, এটা স্যার পিআই ডেটা হওয়া উচিত। এটা পিআই ডেটা যেদিন কি না এটা কাজ করছেন না আপনি? স্যার এখনো হয় নাই। কন্টেনার গুলো Valuation? 4 গুণ ড্যামেজ উঠতেছে স্যার। না, এটা তো আমদানি ওইদিনই কারকরা, file ওঠার কথা। র ম্যাটেরিয়ালস নাই, Reliable. কাই গ্রুপ, ইএসপি গ্রুপ, বড় বড় গ্রুপ স্যার এখানে ফেসে গেছে। না এটা কিন্তু রইসির সাথে কথা হলো, ও কিন্তু বলে ইচ্ছা করে করছে এটা। না না, আমরা চিঠি একটা ইস্যু করে দিয়েছি, সেটা হলো যে এখন আমাদের একটা শুনেন, এখানে আমাদের একটা আদেশ আছে, সেই আদেশ অনুযায়ী সর্বিক ব্যবস্থা নিবে। ওকে মুখে অলরেডি বলে দেওয়া আছে, চিঠিটা আমরা ইস্যু করে দিয়েছি, তো সেই মোতাবেক কাজ হয়ে যাবে। আপনাদের কন্টেনার গুলো এজ আর্লি অ্যাজ পসিবল খালাস হয়ে যাবে। না ওনারা যদি জিজ্ঞেস করতে কোন ডেটে কোন ভ্যালুতে, এই মুহূর্তে স্যার যেটা হবে, প্রথমে আমাদের যে প্রায়োরিটি হলো কন্টেনার গুলো খালাস করা। আমরা ভ্যালুয়েশন যাই হোক, ভ্যালুয়েশন নিয়ে আমরা পরে ডিসকাস ওটার জন্য আমাদের সময় আছে। সাময়িক শুল্কায়ন করে আমাদের প্রথম কাজ হবে কন্টেনার খালাস করা। Okay. তারপর আমরা যদি আপনার ভ্যালু ঠিক থাকে ওইটাই থাকবে, আর যদি মনে হয় ভ্যালু চেঞ্জ হবে সেটা আমরা পরে ডিসাইড করি। কিন্তু আগে আপনি মাল নিয়ে যান, আপনি আপনার প্রোডাকশন করেন, বুঝতে পারছেন? সেটাই স্যার কমিশনার স্যারকে বলেছি কালকে। তাহলে স্যার না, ওইটা আমরা ডিসিশন দিব। সব ওকে, থ্যাংক ইউ। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যত সমস্যা আছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। ওখানে যেটা আমরা তো এখন যেটা ইয়ে হয়েছে, তুমি ওনাদেরকে নিয়ে আলাদা করে বলছো। ব্যাংক গ্যারান্টি দিয়ে দাও, শোনো শোনো, তুমি ডিফারেন্সিয়াল অ্যামাউন্টটা ব্যাংক গ্যারান্টি দিয়ে যাবে। কষ্ট ফিনান্সিং বেড়ে যায়, প্রোডাকশন না তোমার কতক্ষণ লাগবে ওই অর্ডার করতে? ঠিক কথা, যদি আমরা এগ্রি করি, তো অর্ডার জারি করে দিই, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ আলাদা করে বলছো। না ঠিক আছে। আচ্ছা, আর সভাপতি মহোদয় আর কিছু আছে রেলের সাংবাদিকরা যদি কোনো প্রশ্ন থাকে? থ্যাংক ইউ স্যার। আমরা আজকে হলিডে, আপনার অনেক কর্মব্যস্ততা যাচ্ছে। আমরা স্যার একটু 2-3 মিনিট আপনার কাছ থেকে সময় নিই, যদি আমাদের কোনো ভুল না হয়। স্যার আমরা এখানে স্যার এই কাস্টম হাউস এটা ভেঙে ফেলা হবে নতুন একটি ভবন তৈরির জন্য। স্যার আপনার এই উদ্যোগের জন্য আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। স্যার আমরা তো আপনাকে সবসময় পাবো না, কিন্তু স্যার সবসময় আপনাকে মেসেজ দেওয়ার চেষ্টা করি, এবং যখনই আমরা এনবিআর এ যাই স্যার 1-2 মিনিটের মধ্যে আপনি আমাদেরকে ডাকেন। এটা আমরা সবাইকে বলি, আমরা অত্যন্ত ঋণী এবং কৃতজ্ঞ। স্যার আমরা গত 5 আগস্টের পর নতুন বাংলাদেশের শপথে বলিয়ান হয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি। আমাদের মধ্য থেকে কোনো দুর্নীতির গন্ধ পাওয়া যাবে না, এবং আমাদের পরিষদকে বলেছি বিগত সময়ে এই কাস্টম হাউসকে ব্যবহার করে যারা নৈরাজ্য করেছে তার থেকে আমরা পরিত্রাণ পেতে চাই, এবং আমরা আমাদের নেতৃত্বে আমাদের কার্যক্রমে বিন্দুমাত্র কোনো অনৈতিক কোনো কাজ, কোনো ধরনের অ্যাপ্রোচ, কোন ধরনের সাহায্য সহযোগিতা নেওয়ার ব্যাপারে আমরা পরিষ্কার বারণ করেছি। আমরা আপনার সুযোগ্য অনুসারী হতে চাই। আপনি যে দৃষ্টিকোণ থেকে এই রাজস্ব বোর্ডকে পরিচালিত করবেন, বাংলাদেশের সমস্ত কাস্টম অর্গানাইজেশনকে চালান, আপনার সুনির্দিষ্ট নির্দেশনা এবং আপনার আইডিওলজি, আপনার আদর্শকে স্যার আমরা ধারণ করি। আমাদের পক্ষ থেকে আমরা অলওয়েজ কাস্টম হাউসকে সাহায্য করি। আমরা আবেদন করব বিগত সময়ে এই গত 5 আগস্টের পর থেকে আমরা দায়িত্ব নিয়ে যেভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত করছি, এখানে স্যারেরা আছে, এ পর্যন্ত কোনো ধরনের অন্যায় আবদার নিয়ে আমরা যাইনি, এবং বিগত সময়ে যে কাজগুলো আমরা পরিচালিত করেছি, সাহায্য সহযোগিতা পেয়েছি অ্যাজ পার ল, অ্যাজ পার অ্যাক্ট এবং কাস্টমস আইনে, আমরা স্যার ওই সাহায্যগুলো যাতে অব্যাহত থাকে, আমাদের কাজে যাতে কোনো বিড়ম্বনা না হয়। আমাদের এই পর্যন্ত 36% গ্রোথ, আমরাই স্যার রেভিনিউ আর্নিং করি, এবং আমাদের অ্যাসোসিয়েশনে যে কাজগুলো আমরা করি সেটা স্যার ডিফারেন্ট। আমরা চাই আমাদের সাফল্য, আপনি যদি স্যার আমাদেরকে সহযোগিতা করেন। মাননীয় কমিশনার মহোদয় স্যার নতুন ভাবে দিয়েছেন, আমরা ওনাকে ওয়েলকাম করেছি, আমরা ওনার কাছ থেকে সাহায্য পেতে চাই। তবে আমরা কোনো কাজ নিয়ে স্যার পাজল করতে চাই না। বিগত সময়ে 30-40 বছর এই কাস্টম হাউসকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করা হয়েছে। আপনার চট্টগ্রাম বন্দর থেকে বেআইনিভাবে কন্টেইনার নিয়ে যাওয়া হয়েছে। অনেক সাবেক মন্ত্রী এমপি, বাংলাদেশের অনেক ফেসিবাদ চক্র এই কাস্টম হাউসকে বেআইনিভাবে ব্যবহার করেছে। আমরা শপথ দিয়েছি এই ধরনের ব্যবস্থাপনাকে আমরা লুঠিয়ে দিয়েছি।
আমরা এই কাস্টম হাউসে স্যার নতুন যে শপথ নিয়ে আমরা এখানে এসেছি, আমরা তার কার্যক্রমগুলোকে আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণভাবে পরিচালনা করতে চাই। আমরা যে বিগত সময়ে যারা ফেসিবাদ চক্র ছিল তাদের পদাঙ্ক অনুসরণ করার ক্ষেত্রে আমরা পরিষ্কার বারণ করেছি। স্যার আমরা আপনার সাহায্য thank you, দিব। thank you. এখনো চক্রান্ত হচ্ছে। Thank you. আমাদের দেশে যত ফেসিবাদ চক্র আছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে চাই, তাদের গন্ধ আনাগোনা আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে স্যার আপনার সুনির্দিষ্ট আমরা সিদ্ধান্ত চাই, আপনি সহযোগিতা করবেন। আমরা ঐক্যবদ্ধ আছি। কোন ফেসিবাদকে নৈরাজ্য করার জন্য আমরা কাস্টম হাউসকে দিতে পারি না, এবং আমরা আমাদের সাহায্য সহযোগিতা অলওয়েজ থাকবে ইনশাল্লাহ। আপনি সহযোগিতা করবেন এবং কোন অন্যায় অবিচার, কোন দুর্নীতি, কোন দুঃশাসন যাতে কেউ সহযোগিতা না করে সে ব্যাপারে স্যার আপনার পরিষ্কার ইনস্ট্রাকশন দিবেন। আর নতুন ভবন এটা না হওয়ার আগ পর্যন্ত আপনি স্যার অনেক ভবন দেখেছেন, আশেপাশের যে ভবনগুলো আছে সেখানে স্যার সন্ধ্যার পরে যদি সেখানে কোনো কার্যক্রমে নিরাপত্তাহীনতার অভাব আছে, বর্তমানে হয়তো অনেকে কাজ করছেন না, হয়তো প্রশাসনিক ভাবে নিরাপত্তার অভাব হলো, হয়তো অনেক জটিল কাজে অনেক প্রশাসনকে খুঁজে পাওয়া যাবে না। তবে আপনার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিষয়টা স্যার আমরা প্রস্তাব করছি। আপনি যদি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ব্যাপারে চিন্তা করেন স্যার, আমরা সহযোগিতা করবো। আমরা আপনার ভাড়ার ব্যাপারেও চিন্তা করবেন না, সর্বনিম্ন ভাড়া কাস্টম হাউস যদি নিতে চাই সেটা আমরা ডিসাইড করবো। না, থ্যাংক ইউ। আমরা অলরেডি সকালবেলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভিজিট করেছি, তার আগে অন্যগুলো দেখেছি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্যার আমার কোনো বক্তব্য নেই। না, থ্যাংক ইউ ভেরি মাচ। না, আমার মনে হয় আমরা একই পেজে কাজ করছি। আপনারা যে নতুন বাংলাদেশ দেখতে চান, আমরাও একইভাবে নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করতে চাই, এবং আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে দূর করে একটা মডার্ন কাস্টম ম্যানেজমেন্ট যেটা অটোমেটেড পদ্ধতিতে হবে এবং ফেসলেস হবে, আপনারা নির্ঝঞ্ঝাটে যাতে কাজ করতে পারেন। আপনারা জানেন যে আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর পদ্ধতি চালু করেছি। অলরেডি বেশ কিছু লাইসেন্স আমরা দিয়েছি, আরও কিছু লাইসেন্স প্রসেসে আছে। যাদের কোনো কাস্টম প্রস্তুতি ছাড়াই ওনারা সরাসরি মালামাল নিয়ে যেতে পারেন, এটা উন্নত দেশে আছে, আমরা এখানে চালু করেছি। আপনারাও আপনাদের ক্লায়েন্টদের মধ্যে যারা কমপ্লায়েন্ট তাদেরকে উদ্বুদ্ধ করেন। বিশেষ করে ইয়াং ওয়ান অলরেডি নিয়েছে অথরাইজড ইকোনমিক অপারেটর লাইসেন্স, এরকম তাদেরকে আপনারা উদ্বুদ্ধ করেন, তাহলে তাদের কাজকর্ম অনেক সহজ হয়ে যাবে। একইভাবে আমরা ডে ওয়ানে বেশি বেশি মালামাল যাতে করে রিলিজ হতে পারে, 90% মালামাল যাতে ডে ওয়ানে রিলিজ হয় সেই জন্য আমরা ইনস্ট্রাকশন দিয়েছি। প্রয়োজনে যেটা আমাদের মেম্বার মহোদয় বলে মাল চলে যাবে, পরবর্তীতে আমরা পোস্ট ক্লিয়ারেন্স অডিট করবো, এটা করবো, কিন্তু মাল আমরা আটকে রাখতে দিব না। এটা হচ্ছে আমাদের মোদ্দা কথা, যাতে করে আমাদের যারা আমদানিকারক রপ্তানিকারক তাদের যাতে ব্যবসাটা সহজীকরণ হয়। তারা অনেক রিস্ক নিয়ে ব্যবসা করেন, তাদের বাপদাদার সঞ্চিত অর্থ, নিজের সঞ্চিত অর্থ, ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেক রিস্ক নিয়ে তারা বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেট করে। সুতরাং তাদেরকে আমরা শ্রদ্ধা করি, এবং তাদের যে ইনিশিয়েটিভ এটা যদি না হতো তাহলে বাংলাদেশে কোটি কোটি লোক কর্মসংস্থান হতো না। তো এই বিষয়টাকে মাথায় রেখে যে ব্যবসায়ীরা যে ব্যবসা করেন সবাই খারাপ কাজ করেন এই কথা বলার কোনো কারণ নেই। অনেক ব্যবসায়ী আছে 100% কমপ্লায়েন্ট, সুতরাং তারা যাতে কোনোভাবে অসুবিধার মধ্যে না পড়েন, তাদেরকে উৎসাহিত করলে অন্যরাও ধীরে ধীরে 100% কমপ্লায়েন্ট হয়ে যাবে। তো আমরা সেভাবে চিন্তা করছি। সাংবাদিক বন্ধুদের যদি কোনো আলাদা করে বলার থাকে জিজ্ঞেস করবে। সেটা হচ্ছে চট্টগ্রাম কাস্টমসের সদস্যের যে বিভিন্ন গাড়ি, সাবেক এমপিদের গাড়িগুলো, এই বিষয়ে তো কোনো সিদ্ধান্ত হয়নি, এই বিষয়ে শুধু বলছেন না। এই বিষয়ে আমরা নিয়মতান্ত্রিকভাবে আগাচ্ছি। একটা অকশন হয়েছে, আপনারা জানেন যে চিরাং বন্দরে অনেকগুলো কন্টেনার, প্রায় 6000 কন্টেনারের উপরে দীর্ঘদিন ধরে পড়ে আছে। এগুলো অকশন করে চট্টগ্রাম বন্দরকে পুরোপুরি ফাঁকা করা, বিশেষ করে যেগুলো দীর্ঘদিন পড়ে আছে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা প্রায় 100 জন অফিসার এমপ্লয় করেছি এগুলোর ইনভেন্টরি করার জন্য। 90% ইনভেন্টরি করা কমপ্লিট হয়ে গেছে, বাকিগুলো আগামী 4 মাসে কমপ্লিট হয়ে যাবে। আমরা অলরেডি একটা অকশন কিন্তু ঘোষণা চলে আসছে, সম্ভবত 6 আগস্ট এই অকশনটা শেষ হবে। আমি আজকেই বলেছি আমাদের কাস্টমস কমিশনার মহোদয়কে, আমাদের যদিও ব্যাপক প্রচারণা হয়েছে, অনলাইনে গিয়েছে, পত্রিকায় গিয়েছে, তারপরও অকশন ম্যানেজমেন্টের সাথে যারা জড়িত আছে তাদেরকে আমরা বলেছি প্রয়োজনে চিটাগং শহরে তারা মাইকিং করে ঘোষণা দেবে, তাদেরকে প্রত্যেকে জানে যে আমাদের পোর্ট অথরিটিতে বড় অকশন চালু হচ্ছে, যাতে করে যারা যারা পার্টিসিপেট করতে চায় সহজে কোনো রকমের, যেমন
পে অর্ডার জমা দেওয়ার একটা ঝামেলার কথা আমাদেরকে উঠালো। আজকে আমরা আলোচনা করলাম যে এটা খুব সিম্পল, এখানে আসা লাগবে না, যার যার মতো করে ঘরে বসেই তারা জমা দিতে পারবে, অনলাইনে দিতে পারবে। আমাদের শুধু ব্যাংক অ্যাকাউন্টের একটা তথ্য দিয়ে দিবে, ওখানে টাকা চলে যাবে, মানি রিসিট চলে আসবে, আপনার হয়ে গেল। আপনি যদি টেন্ডার জিতেন ভালো, আর না হলে আপনার টাকা আবার কাস্টমার হাউস থেকে ফেরত চলে যাবে। তো এটাও আমরা 100% ট্রান্সপারেন্ট হইতে করতে চাই, এবং আমরা এখানে যেটা সিদ্ধান্ত নিয়েছি, প্রথম নিলামে আমরা দিয়ে দিব, হোয়াট এভার প্রাইস উই গেট, হাইয়েস্ট প্রাইস আমরা দিয়ে দিব। অর্থাৎ নিলাম করতে 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 সময় নষ্ট করা, এটা যাতে না হয়। এটা কিন্তু বাংলাদেশের ইতিহাসে বিরল। আমরা কিন্তু এই রিস্ক নিয়েছি যে আমরা চাই আমাদের পোর্ট ইয়ার্ডে যে সকল কনজেশন পড়ে আছে দীর্ঘদিন ধরে, আমি জয়েন করার পরপরই দেখলাম যে কিছু ডেঞ্জারাস কার্গো পড়ে আছে 14 বছর ধরে, সেগুলো আমরা রিমুভ করেছি। এরকম অসংখ্য জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু বাংলাদেশের ডলার খরচ করে ইম্পোর্ট হয়েছে, যে কোনো কারণে হোক এগুলো যায় নাই, এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতিকারক। যে সকল গাড়ি পোর্টের ইয়ার্ডের থেকে নষ্ট হয়ে গেল, এগুলো ডলার দিয়ে কিন্তু আমরা ইম্পোর্ট করেছি। এগুলো যদি আমরা রাইট টাইমে অকশন করে রাস্তায় ছেড়ে দিতাম, তাহলে কিন্তু এই পরিমাণ গাড়ি আবার ফার্দার ইম্পোর্ট করতে হতো, যেগুলো আমাদের নষ্ট হয়ে। এই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি। যত দ্রুত সম্ভব যখনকার কাজ তখন যদি আমরা শেষ করতে পারি, তাহলে কিন্তু এটাই হবে। এখন এমপি মহোদয়ের যে গাড়ির কথা, সেটা আমরা অকশনে দিয়েছি, এবং অকশনে আমরা আশানুরূপ রেজাল্ট পাইনি। এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি, যেমন আমাদেরকে কোনো কোনো সরকারি সংস্থা অফার করেছে, ওনারা 60% প্রাইসে এটা নিতে চায়। বাংলাদেশ মানে আছে কয়েকটা সংস্থা করেছে, আমাদের ওনাদেরকে দিতে পারি। এর বাইরে আমাদের চিন্তা আছে, আমরা এটা আমাদের নীতি নির্ধারণের মহলে আলোচনা করব। আমরা জলের দরে এগুলো বিক্রি করতে চাই না। এগুলো এক একটা গাড়ি 8-9 কোটি টাকার দামের গাড়ি। সুতরাং যদি আমরা উপযুক্ত দাম না পাই, তাহলে এর আরো ভালো ব্যবহার কিভাবে করা যায়, সেটা আমরা সরকারের ঊর্ধ্বতন মহলের সাথে আলোচনা করে আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে এগুলোকে ব্যবহার করব। ডেফিনেটলি আমরা এগুলোকে রোদে পড়ে আর কি বলে ওই যে বছরের পর বছর ফেলে এক্সকেপ করার পক্ষে না, এগুলোকে ব্যবহার করতে হবে। এটা আমরা করে ফেলবো, এবং আমরা অচিরেই এটাকে উপর মহলে একটা নীতিগত সিদ্ধান্ত আমরা নিব। আমাদের মাথায় কিছু ভালো প্ল্যান আছে, কিন্তু আমরা যখন কাজ হবে তখন দেখতে পাবেন। আজকে মিটিং এর যদি একটু নানা কথা বলেছে এই বিষয়ে না, অফডকের বিষয়টা আপনারা জানেনই। অফডক করাই হয়েছে মানে আমাদের বন্দরের অপারেশনকে ফ্যাসিলিটেট করা, আরো কুইক করা, আরো দ্রুত করা, এফিসিয়েন্সি বাড়ানো। তো আজকে ওনারা যেটা বললেন শুনলাম, আমরা অফডক এবং বিজনেস পিপল সবার সাথে আমরা বলবো, চিটাগাং পোর্ট, অফডক অথরিটি যারা আছেন, প্রাইভেট অফডক অপারেটর, আমাদের সিএন্ডএফ, আমাদের এফবিসিসিআই চেম্বার, এবং আমাদের কাস্টম হাউস চিটাগং, আমরা একসাথে বসে এখানে কি কি প্রবলেম আছে, এগুলোকে কিভাবে সলভ করা যায়, রিজলভ করা যায়, আমরা সেদিকে চিন্তা করব। আমাদের সবার উদ্দেশ্য এক, যে আমরা ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রমকে আরো কুইক, আরো প্রম্পট, আরো ঝামেলা মুক্ত করতে চাই। এটা হচ্ছে আমাদের মূল ইয়ে। আমি বোধহয় আপনাদের উপস্থিতিতে এসএগুডা নিয়ে কথা বলেছি, যে আমরা এসএগুডার একটা বিকল্প আমরা তৈরি করব, হ্যাঁ, নতুন করে তৈরি করব। সেটা তৈরি করার পরে আমরা ধীরে ধীরে এসএগুডা থেকে আরো মডার্ন সিস্টেমের দিকে চলে যাব, যাতে করে আমাদের একেবারে সিমলেস সার্ভিস আমাদের যারা ইউজার তারা যেন পান। সেটা আমরা চেষ্টা করি। এটা নিয়ে আমরা সারাদিন মিডিয়ার খুব সম্মুখীন হই, প্রতিদিন 30-40টা মিডিয়া কাস্টমার আছে। স্যারেরা তো অনেক কিছু বলতে চায় না, যে অনেক সময় 24 ঘন্টা ইয়ে থাকে না, সার্ভার থাকে না। তা আমরা আপনার সাথে এটা মনে হয় যখন আমাদের ট্যারিফ চেঞ্জ হয় বাজেটের পরে, তখন যখন আমরা কিছু চেঞ্জ করতে যাই, তখন এই প্রবলেমটা দেখা যায়। নর্মালি তখন এই প্রবলেমটা দেখা যায়। এখানে আসলে ইন্টারডিপেন্ডেন্সি অনেকগুলো ইন্টারডিপেন্ডেন্স, যে কোনো এক জায়গায় সমস্যা হলেই প্রবলেমটা হয়ে যায়। এই ইন্টারডিপেন্ডেন্সি কমিয়ে বিএসটিএ কে যে আমাদের সাথে ইনভলভ করে দেওয়া হয়েছে, এখানেও আমরা কিন্তু ওভারলোড করা সাফার হচ্ছে করছি। আননেসেসারি বিএসটিএ এর অনেকগুলো পণ্য এখানে যে রিলেটেড, তা আমাদের তো সার্ভার যে বিএসটিআই, হ্যাঁ, মানে ওই যে টেস্ট করতে হয়, যে টেস্ট করতে হয় আমরা তাদের 15 দিন 16 দিন চলে যায়। এই কারণে তো স্যার পোর্টে অনেক মাল পড়ে থাকে। আজকে আমি বিএসটি এর ভবনে গেলাম, বিএসটি এর ডিজির সাথে কথা বললাম। ওনাদের ল্যাবটা নাকি আগামী 3 মাসের মধ্যে এখানে চালু করবে। এই যে আপনারা দেখছেন জাম্বুরি ফিল্ডের উল্টা দিকে ওদের নিজস্ব ভবন, ওরা এখানে মডার্ন ল্যাব করছে, এবং যদি বিএসটি এর ল্যাবটা এখানে চলে আসে, তাহলে আমার মনে হয় এই সার্ভিসটা আরো কুইক হবে। আরেকটা জিনিস হলো, আমরা কাস্টম হাউসের প্রিমিসেসে ওয়ার্ল্ডের সর্বাধুনিক সুযোগ সুবিধা নিজস্ব ল্যাব তৈরি করছি। এই যে প্রজেক্ট যেটা হবে এখানে, এটা যদি হয়ে যায়, তাহলে আমরা অন্য কোথাও যাওয়া লাগবে না। এটাও আপনাদের সহযোগিতা লাগবে,
অলরেডি ল্যাবের যে টেকনিশিয়ান এটা নিয়োগ দেওয়ার জন্য আমি কমিশনারকে বলে দিয়েছি, যে কজন এখন আছে। ইভেন ভবিষ্যতে আমরা আরো পদ বাড়াচ্ছি, যেটা আমাদের এক্সপানশন হয়েছে বিশেষ করে ল্যাব কেন্দ্রিক, যাতে করে আমাদের অন্য কোথাও পাঠাতে না হয় বা আমাদের নিজেদের ল্যাবের যে টেস্ট রেজাল্ট তার উপর নির্ভর করে যেন আমরা ডিসিশন দিতে পারি। আমরা স্যার এটা কোঅপারেট করে যাচ্ছি, যেহেতু আমাদের ল্যাব নেই স্যার, আমরা যতদূর পারি স্যার বিগত আমাদের স্যারদেরকেও বুঝেছি স্যার, MSDA স্যার দিয়ে কারণ স্যার এখন আমাদেরকে কুয়েট করতে করতে স্যার মালের ক্ষতি হয়, মালটা ছেড়ে দিয়ে। আমি এটা নিয়েও কথা বলেছি যে আমাদের ল্যাবরেটরি টেস্টের রিপোর্ট, যেহেতু আমরা অনেকগুলোই হয়তো নিরাপদ খাদ্য অধিদপ্তর অথবা এনভায়রনমেন্ট অথবা অ্যাটমিক এনার্জি কমিশন অথবা বাণিজ্য মন্ত্রণালয় তাদের ইনস্ট্রাকশনের কারণে আমাদের টেস্টগুলো করতে হয়। এর রেজাল্টটা আমরা ওনাদেরকে দিব, ওনাদের সাথে আমরা মিটিং করব এবং ওনাদেরকে জিজ্ঞেস করব যে রেজাল্ট যেহেতু মানে নেগেটিভ হয় না, তাহলে কি আসলে কি সবগুলো করার দরকার আছে কিনা, আপনারা অন্য কোনো পন্থা অবলম্বন করবেন কিনা, যাতে করে টেস্ট কমা মানে হলে তাড়াতাড়ি মাল খালাস হয়ে যায়। হ্যাঁ, না এখন এটা ব্যবসায়ীদেরও দায়িত্ব, আপনারাও রিসার্চ করান যে কি পরিমাণ টেস্ট হয়, এই টেস্টে কতগুলো মানে ক্ষতিকারক মালামাল ধরা পড়ে যেটা ন্যাশনাল সিকিউরিটির জন্য বা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যে কারণে টেস্টে পাঠানো হয়, সেই রেজাল্টটা কতটুকু আসে বের করলে হয়ে যায়। এটাও আমরা কাজ করবো, এটা নিয়ে আমরা ওখানে, আপনারাও কাজ করেন, ওনাদেরকে জানান যে হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আমরা, আমার ধারণা যে এইভাবে যদি আমরা করতে পারি তাহলে ওখান থেকেও এগুলো একটু স্টেটমেন্ট হবে। স্যার একটু আপনার জ্ঞাতার্থে বলি, আমরা চট্টগ্রাম বন্দরের মাননীয় চেয়ারম্যান সাহেবের সাথে গত কয়েকদিন আগে খুব আনুষ্ঠানিক বৈঠক করেছি। আমরা আমাদের কাছ থেকে অনেক প্রপোজাল দিয়েছি। স্যার আমাদেরকে বলেছেন যে বিশ্বের অন্যান্য বন্দরের তুলনায় আমরা 15 দিন পিছিয়ে আছি। আমরা যে এজেন্ডাগুলো দিয়েছি উনি স্যার খুবই এনকারেজ করেছে আমাদের, বলে যে এই স্পেসিফিক এজেন্ডাগুলো নিয়ে আমি কাজ করব। আমরা গত পরশু দিনে দেখা করেছি যে আপনাদের এজেন্ডাগুলো খুবই লুক্রেটিভ, এটা আমরা খুব পজিটিভ দেখছি। আপনাদের এজেন্ডাগুলো আমরা বাস্তবায়ন করলে আমরা 7 দিন কমিয়ে আনতে পারবো, যে 15 দিন যে পিছিয়ে আছে তার মধ্যে। এমনিতে আমরা ঢাকায় বসে যে জেনারেল পারসেপশন পাচ্ছি, গত 1 বছরে বন্দরের অপারেশন এবং কাস্টমার চিটাঙ্গের অপারেশনাল এফিসিয়েন্সি কিছুটা হলো বাড়ছে, এটা আপনারা স্বীকার করেন কিনা? স্যার আরেকটা কিছুটা ইজি হয়েছে। স্যার আরেকটা জিনিস বলি, গত ঈদের সময় যে লম্বা বন্ধ ছিল, এর মধ্যে মাননীয় চেয়ারম্যান মহোদয় পোর্টের কর্তৃপক্ষের উনি সারা দিন আমাদেরকে সাহায্য করেছে, ডে আর নাইট। কিন্তু স্যার শিপিং লাইনগুলো বন্ধ রেখেছে, ব্যাংক বন্ধ রেখেছে, অন্যান্য লজিস্টিক সাপোর্ট গুলো সব বন্ধ রেখেছে। ব্যাংক তো বন্ধ হওয়ার কথা, ব্যাংক বন্ধ ছিল স্যার। না, এটা তো আমাদেরকে বললেই হতো। এটা স্যার আমরা না, এটা আপনারা শোনেন, এই ধরনের কেসে আপনারা যেটা করবেন, যেমন ধরেন আমি তো পরবর্তীতে ব্যাংক তো খোলা রাখছি, বিশেষ করে 30 জুন রাত 8টা পর্যন্ত ব্যাংক খোলা রাখছে। আপনারা শুধু আমাদেরকে জানাবেন যে ঈদের বন্ধের সময় আগে থেকে একটুখানি জানাই রাখবেন, আমাদের ধারণা ব্যাংক খোলা থাকে। যদি আপনাদের মনে হয় যে এই জায়গাগুলোতে লজিস্টিক সাপোর্টের কোনো ঘাটতি হবে, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা প্রয়োজন আপনাদের পক্ষে। স্যার আরেকটি কথা বলতে চাই আপনাকে, শিপিং অর্গানাইজেশন গুলো তারা কাস্টমসের আন্ডারে, এখান থেকে তারা পারমিশন নিয়ে ব্যবসা করছে। কিন্তু স্যার আমরা দায়িত্ব নেওয়ার পর অনেক ব্যবসায়ীদেরকে তারা ফুতুর করছে, 10 লাখ 15 লাখ টাকা শিপিং বিল দেয় না, এরকম তো। আমরা স্যার আমাদের কাছ থেকে টিম করেছি, আমি নিজেও এই টিম পরিচালনা করছি, ভিজিলেন্স টিম। আমরা দেখছি বাস্তবে গিয়ে 10 লাখ টাকা যেখানে চার্জ দেওয়া হয় সেখানে 50,000 টাকা বাইরে বেশি হয়, 50,000 টাকার মধ্যে সেটেল করছে। অনেক সময় 30 লাখ টাকা শিপিং বিল দিচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে সেখানে 1 লাখ টাকা। ওদের কোনো রেগুলেটর নাই, ওদের কোনো বিল থাকলেও তারা ইচ্ছা মতো বিজনেস করছে, রেগুলেটর হয় নাই স্যার এখনো, তারা ইচ্ছা মতো বিজনেস করছে না। এখন যারা জেনারেল নিয়ম হলো যারা লাইসেন্সিং অথরিটি, তারা কিন্তু ওভারসি করবে। না, আমার মনে হয় এখানে একটা কাজ করার সুযোগ আছে, এটা নিয়ে কাজ করতে হবে। জেনারেলি যেটা হয়, যারা লাইসেন্সিং অথরিটি তারা কিন্তু রেগুলেট করবে, এটা নিয়ম। কিন্তু আমাদের তো বোধহয় এই জায়গাটাতে কোনো কাজ হয় না। এটা আমাদের মোবিন, এটা একটু আমাদের ইয়াংদেরকে কয়েকজনকে দায়িত্ব দিয়ে একটা টিম গঠন করে আমরা একটা তাদেরকে রেগুলেট করার জন্য আমরা 100 কেস সেটেল করেছি খুব ইলিগালি, এবং প্রায় 100 কোটি টাকার মতো আমরা সেভ করেছি ব্যবসায়ীদেরকে। অনেক বিজিএমই, বিকেএমই, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা আছে তারা এসে আমাদেরকে ধরে দেখেন আমাকে 15 লাখ টাকা বিল দিয়েছে। আমরা ভিজিলেন্স টিম পাঠিয়েছি, দেখা যাচ্ছে এখানে 1 লাখ টাকায় সেটেল। তার এই ধরনের ব্যবস্থাপনায় তারা পরিচালিত হচ্ছে, আমরা অলরেডি টেক আপ। তারা বিলটা কিসের বেসিসে করে? তারা তাদের ইচ্ছা মতো অনেক খাত বের করেছে, অনেক খাত বের করে, সুইপিং চার্জ, ড্যামেজ চার্জ, স্যার এগুলো আপনি অফডকে কন্টিনিউ যাচ্ছে, এটা তো আমাদের গলার কাটা। দেখা যাবে চিটাং পোর্ট থেকে কন্টেইনারটা নিয়ে যাচ্ছে। না, এখন ধরেন আমি বলি, ধরেন
চিটাগাং পোর্ট এখন অনলাইন পেমেন্টে চলে আসছে। তাহলে কি পেমেন্ট লাগবে চিটাগাং পোর্টে, এটা তো যে কোনো ব্যবসায়ীরা দেখতে পারে। আমাদের কি কি চার্জ আমরা নেই, এটা তো গোপন কিছু না। শিপিং লাইন এ ধরনের সিস্টেমের আওতায় আসে নাই, আনতে হবে। আসেনি স্যার, এটা আপনার নলেজে দিলাম। এটা ভালো করছে। স্যার এই ধরনের কেস আমরা যদি নতুন করে পাই, আপনি যদি উদ্যোগ নেন, আমরা এখানকার কাস্টম হাউসে যিনি দায়িত্বে আছেন লাইসেন্সিং এ, আমরা স্যার ওনাকে দিব। আপনারা এরকম কয়টা যেগুলো আপনারা সেটেল করেছেন, না লটস অফ কেসের মধ্যে আপনারা উল্লেখযোগ্য বড় বড় 5টা কেসের একটা সামারি করে আমার কাছে পাঠান, এটাকে ধরেই আমরা রেগুলেট করার চেষ্টা করি। থ্যাংক ইউ। স্যার আরেকটা বানি ইস্যু আছে, আমরা যে স্যার পতেঙ্গা টার্মিনাল দিলাম স্যার পিসিটিতে স্যার এখন স্ট্রাইক করার জন্য আমাদের কাছে প্রস্তাব আসছে কর্মচারীদের পক্ষ থেকে। নতুন পতেঙ্গায় যেটা স্যার আরএসজিটি কে যেটা দিলাম আমরা, রেডসি স্যার তাদের কোনো এখনো ইকুইপমেন্ট ব্যবস্থাপনা সাংঘাতিক নাজুক স্যার কাজ শুরু করে দিয়েছে। আর মার্কস লাইনের মতো শিপিং এজেন্সির সাথে চুক্তি করেছে, তাদের অহরহ মাল নামতেছে কিন্তু আমরা সময় মতো ডেলিভারি পাচ্ছি না। তাদের ইকুইপমেন্ট শর্ট, তাদের এটা আমাদের স্যারেরা জানেন, কিন্তু এটা একটু স্যার আপনাদের দেখতে হবে। আমাদের কাছে 2বার আসছিল, আমরা বলি যে এগুলোর দরকার নাই, প্রশাসন কাজ করতেছে, তোমাদের বাবা সারা রাত বসে থাকে। আরেকটা সিস্টেম স্যার, ওনাদের নাকি হেলমেট লাগবে স্যার। এখন হেলমেট 8,000 শ্রমিককে তো আমি হেলমেট কিনতে পারি না। আমি স্যার প্রস্তাব দিয়েছি, আপনার তো একদিনে 8,000 ডেলিভারি না, আপনি 20-30টা হেলমেট কিনে রাখেন, আপনি প্রোভাইড করেন হেলমেট। আমাদের এখানে হেলমেটের প্রথা নাই। এখন আমার সরকারটা বলে যে আমরা এখানে যাবোই না, কর্মচারীরা স্যার জানেন তো স্যার, ওটা একটা লেভেলে সারা রাত স্যার কাজ করে, বৃষ্টিতে ভিজে কাজ করে। এখন বুট লাগবে, এখন স্যার সেফটি বুট ওনাদের লাগলে ওনারা নেবে স্যার। আমরা তো যেটা জ্যাকেট আছে ওইটা দিই, এটা আপনাদের স্যার আইন। এগুলা নিয়ে স্যার যদি ছোটখাটো ম্যাটার নিয়ে একটা স্যার অস্বস্তিকর পরিবেশ হলে আপনি তখন আমাদের দায়ী করবেন স্যার। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু বলি, চট্টগ্রাম বন্দর যে 4 গুণ রেস্টুরেন্ট বাড়িয়েছে, চেয়ারম্যান মহোদয় বলেছে এই পিসিটি তারা কোনোভাবে সেটা নিতে পারে না। তারা, আমরা গত 3 দিন আগে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করেছি, আমি বললাম স্যার আপনি নির্দেশনা দিয়েছেন, আপনি বলেছেন পিসিটি 4 গুণ রেস্টুরেন্ট তারা নিবে না, কিন্তু তারা নিচ্ছে। বলে যে কেন নিচ্ছে, এখনই ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা স্যার এই আইনটাও মানছে না, এটা কমপ্লিটলি এম্বার্গো আছে। এই 4% রেস্টুরেন্ট তারা নিতে পারবে না, তারা সেটা কিন্তু আদায় করছে। এবং একটা শিপিং লাইন, মার্কস লাইন সেখানে নিয়ে যাচ্ছে, শত কোটি টাকা ব্যবসায়ীদের নষ্ট হচ্ছে, ড্যামারেজ উঠছে। তারা স্পেশাল ডেলিভারি দিতে পারে না, ইকুইপমেন্ট নাই, ফ্যাসিলিটিস নাই। আমরা তাদের ওখানে গিয়ে মিটিং করেছি, আমরা সার্ভে করেছি, তাদের পর্যাপ্ত ক্যাপাসিটি নেই, কিন্তু তারা ব্যবসা শুরু করেছে। আপনার মাধ্যমে স্যার বলতে চাই, তারা কমপ্লিট ক্যাপাসিটি গ্রো করুক, আমরা সেখানে যাব। গতকালকে আমাদের শত কর্মচারীরা এসেছে যে আমরা আর পারছি না, কাজ করতে পারছি না, আমাদেরকে বুট নিতে বলছে, হেলমেট নিতে বলছে, ওরা দিবে না স্যার। আমাদের সাথে কথা বলেছে তারা সরবরাহ করবে, কিন্তু তারা স্যার বাস্তবে কথা বলে একটা, কার্যক্রম করা একটা। স্যার আপনার মাধ্যমে এটার ব্যবস্থা বলা চাই স্যার, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। আমরা স্যার এই মাস লাইনকে চিঠি দিতে বাধ্য হচ্ছি যে আপনার কন্টিনিউয়াস যাতে পিসিটিতে না যায়, আমরা সেখান থেকে ডেলিভারি নেওয়ার ব্যাপারে নতুন করে। এমনিতে পোর্টের যে নতুন অপারেশন হলো, আমাদের যে ইয়েরা নিল, ড্রাই ডক নিল, এটা আলহামদুলিল্লাহ ভালো হওয়ার কথা। থ্যাংক ইউ, ওকে, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি। না, এটা আমরা আলোচনা করছি, সার্ভার ডাউন না, এটা নিয়ে আমরা কথা বলেছি, আপনারা শুনেন না, আমি 2বার কথা বলেছি এটা নিয়ে। সেটা হলো আমাদের এসএগুডা ওয়ার্ল্ড সিস্টেমে যেটা হয়, বিশ্বের 103টা দেশ ব্যবহার করে, আমরাও করছি অনেকদিন ধরে। যখনই আমরা কোনো ট্যারিফ লাইন চেঞ্জ করি, বিশেষ করে বাজেট যখন হয়, এই আপডেটটা যখন করতে যাই, তখন এই সিস্টেমের বেশ কিছু দেখা যায়। আর এখানে ইন্টারডিপেন্ডেন্সি অনেক বেশি, যে কোনো একটা জায়গায় প্রবলেম হলে এটা আলটিমেটলি কাজ করে না। এখন আপাতত এটা পুরোপুরি ঠিক আছে। আমরা খুবই দ্রুততার সাথে আমাদের যে এক্সিস্টিং টিম আছে তারা আলোচনা করে, বিশেষ করে আংটার্ডের সাথে এবং আংটার্ডের যারা করে তাদের সাথে বসে কথা বলে আমরা দ্রুততম সময়ের মধ্যে এটাকে অ্যাড্রেস করতে পেরেছি। তারপরেও যেই সময়টা আমাদের কাজের হ্যাম্পার হয়েছে, এই সময়টা আসলে এটা সহনীয় সময় না, এটাকে আরো স্মুথ করতে হবে। সেই জন্য আমরা যেটা চিন্তা করেছি, আমাদের যে সকল দেশ, ওয়ার্ল্ডের উন্নত দেশ যারা এসএগুডা ওয়ার্ল্ড ব্যবহার করে না, অথচ কাস্টমস ম্যানেজমেন্ট সিস্টেমের আধুনিক সিস্টেম যারা ব্যবহার করে, সফটওয়্যার ব্যবহার করে, সেই আদলে আমরা মডার্ন টেকনোলজি নিয়ে, যেখানে কোনো
ডাউন টাইম হবে না, সারাক্ষণ অন থাকবে, এটা ক্লাউড বেসড হবে। সে ধরনের একটা নতুন সফটওয়্যার তৈরি করার উদ্যোগ আমরা নিয়েছি। যখন আমাদের এই কাস্টমস ম্যানেজমেন্টের নতুন সফটওয়্যারটা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা যেটা করব সেটা হচ্ছে পাইলটিং করব, অল্প অল্প জায়গায় চালু করব। যখন দেখবো যেটা খুব ভালো সার্ভিস দেয়, তারপর আমরা ধীরে ধীরে সেগুলো থেকে সরে আসবো। এটা হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। আমাদের যে সাইজ, আমাদের যে ব্যবহারকারী সংখ্যা, আমাদের যে অপারেশনাল রিকোয়ারমেন্ট, তাতে মোটামুটি আমরা বুঝতে পেরেছি যে এসএগুলো দিয়ে আমরা খুব বেশি দূর আগাতে পারবো না। ফলে আমরা একটা মডার্ন জায়গায় যাব। কতদিন লাগতে পারে? এটা তো অন্তত বছর দিক তো লাগবেই, কারণ এটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, তো একটু সময় লাগবে, আরো কম সময় হতে পারে। আমরা কাজ শুরু করে দিয়েছি। হ্যাঁ, এটা একটু সময় লাগবে। আমরা অলরেডি এটা শুরু করে, অর্থাৎ আমরা একটা বিকল্প চিন্তা শুরু করে দিয়েছি, কাজও শুরু করছি। স্যার, একটা বিষয় ছিল যে আমাদের রাজস্ব তো বড় একটা অংশ আসে সিগারেট থেকে। তো 5 আগস্টের আগে দেখা গেছে সরকারি বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে অনেকে ইলিগাল সিগারেটের সাথে জড়িত ছিল, এবং দীর্ঘদিন এটা বন্ধ থাকার পর আবারও বেনামে অনেক প্রতিষ্ঠান সিগারেট পেপার ইম্পোর্ট করতেছে, সিগারেট ইম্পোর্ট করতেছে, এবং সেগুলো নাম হচ্ছে পেপারের নাম দিয়ে, পেপারের কোনো নাম দিয়ে, যেগুলো অপঢোকে যায়। এই সুযোগটা ওরা কাজে লাগাচ্ছে, এবং এটা এবং আপনাদের অনেক কর্মকর্তা সেটা জানে যে এগুলো ইম্পোর্ট হচ্ছে, এবং এগুলো নামে বেনামে ইম্পোর্ট হচ্ছে, একদম ইম্পোর্ট হচ্ছে না। এই বিষয়টা নিয়ে না, এটা তো খুবই অ্যালার্মিং। আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রসঙ্গটা তুলেছেন। যারাই সরকারের রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপনাদের এই গোয়েন্দা তথ্য আমাদের যারা বিশেষ করে কাস্টমার চট্টগ্রামের গোয়েন্দা শাখা আছে, আমাদের সেন্ট্রাল গোয়েন্দা আছে, আমাদের শুল্ক গোয়েন্দা আছে, তাদেরকে আপনার যথাসময়ে তথ্য দিবেন, এবং আমরা এখানে খুবই কড়া অ্যাকশন নিব। যারা রেভিনিউ ফাঁকি দিবে জেনে শুনে, বিশেষ করে আপনি যেগুলো বললেন সিগারেট পেপারের ক্ষেত্রে, ইলিগাল সিগারেট ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে, এইসব জায়গায় আমরা কোনোভাবে ছাড় দিব না, আপনি নিশ্চিত থাকেন। আমরা যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, তাদের জন্য যতটা সম্ভব আমরা তাদেরকে সহজ করে দিব, কিন্তু যারা নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা দেশের জনগণের সাথে প্রতারণা করবে, দেশের অর্থনৈতিক ক্ষতি করবে, তাদের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত অবস্থান নেব, জিরো টলারেন্স থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি।